আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে অর্থাৎ ফাইনালের আগে দলটা নিয়ে আসলে প্রাথমিক ধারণাটি কি সেটা এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি, আস্তে আস্তে জানা যাবে। একটা বিশ্রামের দিন শেষ করে টিম আর্জেন্টিনা আরও একবার প্র্যাকটিসে ফিরছে এবং এই সময়টাতে আর্জেন্টাইন মিডিয়াতে অনেক বেশি করে দেখতে পাচ্ছি এমন টাইপের আলোচনা যেখানে কলম্বিয়ার শক্তির জায়গাগুলো শনাক্ত করা হচ্ছে এবং সে জায়গা থেকে আর্জেন্টিনাকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলো নিয়ে অনেক আলোচনা চলছে। দেখুন, এটা সকলেরই জানা যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট হিসেবে শুরু করবে, তবে আলোচনা যদি আমি সেখানে থামিয়ে দিই এবং রীতিমতো ঘুমোতে চলে যাই যে আর্জেন্টিনা এই ম্যাচটা তাদের নামের জোরে এভাবেই জিতবে, তাহলে সেটা বড় রকমের একটা ভুল হবে এবং ফুটবল এভাবে হয় না। স্কালোনি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেন, প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেন এবং কলম্বিয়া এই দলটা 28 ম্যাচ অপরাজিত থেকে সে সম্মানটা কিন্তু রীতিমতো উপার্জন করেছে। যে কোনো একটা বাজে 90 মিনিট একটা টুর্নামেন্ট থেকে আপনাকে ছিটকে ফেলতে পারে, সেটা ফাইনাল স্টেজ হলে চাপটা আরও বেশি থাকে। এই মুহূর্তে এই দলটার শক্তিমত্তা নিয়ে আলোচনা করছি এবং সেটা কিভাবে আর্জেন্টিনা কাউন্টার করবে, তার মানে কোনোভাবে এটা বোঝাচ্ছি না যে এই ম্যাচে কলম্বিয়া ফেভারিট, আর্জেন্টিনার কোনো কিছু করার থাকবে না, বরঞ্চ প্রতিপক্ষের শক্তিমত্তা বোঝে সে অনুযায়ী কাজ করাটাও কিন্তু একটা নিজের শক্তির পরিচায়ক। তাই ব্যাপারগুলোকে ওই অ্যাঙ্গেল থেকে না দেখে এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন, যেটা আমি বললাম, তাহলে আরও হয়তো বা ভালোভাবে কানেক্ট করতে পারবেন। এই মুহূর্তে দুটো ব্যাপার নিয়ে অনেক বেশি করে চিন্তা দেখছি। একটা হচ্ছে কলম্বিয়ার সেট পিসে খুবই ভালো একটা দল এবং এবারের কোপা আমেরিকাতে 12টা গোলের মধ্যে থেকে 5টাই কিন্তু সেট পিস থেকে এসেছে, আরও অনেক আক্রমণ কিন্তু বাতাসে ভাসানো বল থেকে এসেছে। এখন এটাকে আটকানোর জন্য নিকোলাস ওটামেন্ডি স্টার্টিং লাইনআপে থাকবেন কিনা সেটা নিয়ে টিওয়াইসি স্পোর্টস, টিএনটি স্পোর্টস গুরুত্বপূর্ণ আর্জেন্টাইন প্ল্যাটফর্মগুলি আলোচনা করছে এবং এটার পেছনে লিজান্দ্রো মার্টিনেজের হাইট সবসময় একটা ফ্যাক্ট হয়। আমরা কেউ এই জিনিসটা আলোচনা করতে পছন্দ করি না, তবে আলোচনাটা করতে হয়, আর এজন্যই নিকোলাস ওটামেন্ডিকে অনেকে এগিয়ে রাখছেন। ওটামেন্ডির ব্যাপারে একেবারে ক্লিয়ার কাট একটা কথা বলি, ব্যাপারটা যদি আর কিছুদিন আগেরও হতো, নিকোলাস ওটামেন্ডিকে ফার্স্ট চয়েস 11-এ অনেক বেশি করে আমি নিজেও দেখতে চাইতাম, তবে বিশ্বকাপে বেশ কয়েকটা ফাম্বল দেখেছি ইকুয়েডরের বিপক্ষে, সর্বশেষ ওই ম্যাচটা ডিফেন্ডিং দেখেছি আর্জেন্টিনা যে জায়গা থেকে গোল কনসিড করেছে। নিকোলাস ওটামেন্ডি তার ক্যারিয়ার জুড়ে অবশ্যই এরিয়ালে অনেকগুলো ভালো পারফরমেন্স দিয়েছেন, ডিফেন্সের পাশাপাশি নিজে কিন্তু হেডে গোলও করেছেন, কিছুদিন আগে ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচও করেছেন। তবে সবকিছু মানি, কিন্তু বর্তমান সময়ে ওটামেন্ডি মাঠে নামলে কিছুটা হলো যে একটা আনইজিনেস দেখছি, এটা থেকে লিজান্দ্রো মার্টিনেজ মাঠে থাকলে যথেষ্ট নির্ভর থাকা যায়। হাইট অবশ্যই একটা ফ্যাক্টর হবে, এক্ষেত্রে ক্রিস্টিয়ান রোমেরোকে আরেকটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তবে আমার কাছে মনে হয় রোমেরো এবং লিচার জুটিটাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার জন্য ডিফেন্সের সবচেয়ে বেস্ট। অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে লিজান্দ্রো মার্টিনেজ এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডেও অনেক ম্যাচে দেখিয়েছেন যে হেডেড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আপনার যদি পজিশনাল সেন্স, ম্যান মার্কিং সেন্সটা ভালো থাকে, অনেক সময় হাইটটা সবচেয়ে বড় ফ্যাক্টর নাও হতে পারে। দ্বিতীয় একটা পয়েন্টে মিডফিল্ডে একটা কনসার্নের কথা বলবো। আপনি যদি এই মুহূর্তে এনজো ফার্নান্দেজের হিটম্যাপ দেখেন, দেখবেন যে অনেকটুকু সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড এবং মাঝে মধ্যে লেফট সাইডে একটু হাই অন দ্য পিচ থেকেছেন। যদি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারে দেখেন, তিনিও কিন্তু কিছু কিছু সময় ডিফেন্সিভ মিডফিল্ডে এবং কিছু কিছু সময় রাইট এবং লেফট হাফ স্পেসে অনেকটুকু হাই অন দ্য পিচ ছিলেন। শুধুমাত্র রড্রিগো ডিপলের ক্ষেত্রে পাবেন তিনি রাইট সাইডে ডিফেন্সিভ হাফে, এমনকি অফেন্সিভ ওই সাইডটাতেও একেবারে সাইড লাইন ঘেঁষে থেকেছেন, অর্থাৎ একদম ওয়াইড এরিয়াগুলো কাভার করেছেন। এবং এই ম্যাচে রড্রিগো ডিপলের এমন ওয়াইড এরিয়া বিশেষ করে নিজের হাফে কাভার করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এই সাইডে লুইস ডিয়াজ আছেন, তাকে আটকাতে রড্রিগো ডিপলকেও কিন্তু রাইট ব্যাকের সাথে অনেক বেশি কাজ করতে হবে। এখন ডিপল যখন একেবারে ডান সাইডে চলে আসেন, এনজো ফার্নান্দেজ যদি মাঝখানে থাকেন এবং একেবারে বাঁ পাশে যদি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সরতে হয় ডিপলের মতো একটা রোল প্লে করতে হলে, তাহলে যেটা হয় মিডফিল্ডারদের মধ্যে গ্যাপ বেড়ে যায়। স্কালোনি সাধারণত মিডফিল্ডারদেরকে একে অপরের পাশাপাশি রাখতে চান, এর পেছনে একটা বড় কারণ তাদের পাসিং স্কিল, তাদের ডিস্ট্রিবিউশন স্কিল অনেক ভালো। আরও একটা বড় কারণ হচ্ছে ন্যাচারাল সিডিএম না থাকার কারণে মিডফিল্ডাররা যাতে করে বল লুজ না করেন, সেজন্য একে অপরের কাছাকাছি থাকাটাই অনেক সময় প্রেফারেবল মনে হয়। তবে এমন সিচুয়েশনে লুইস ডিয়াজদের মতো ফুটবলারদেরকে আটকাতে হলে আপনার মিডফিল্ডারদেরকেও একজনকে অনেকটুকু ডানে, একজনকে অনেকটুকু বামে সরে খেলতে হবে। এক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে বড় বড় স্পেস তৈরি হতে পারে এবং আর্জেন্টিনা পাসিং কন্ট্রোলটা অনেক সময় মিস করতে পারে। এমন সিচুয়েশনে একজন মানুষ নিচে নেমে এসে এই সমস্যাটা দূর করেন, মানুষটার নাম ওয়ান অ্যান্ড অনলি লিও মেসি। এই ম্যাচে লিওনেল মেসি অনেকটুকু ড্রপ ডাউন করবেন, নিচে নেমে এসে বল আরও বেশি করে ক্যারি করবেন এবং এই সমস্যাটা সলভ করবেন। এটা এই মুহূর্তে মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয় এমন টাইপের ম্যাচে মিডফিল্ডার লিওনেল মেসির ভার্সনটা আমরা হয়তোবা আরও একবার দেখতে পারবো। এরকম ছোট ছোট বেশ কয়েকটা কনসার্ন আছে এবং সেগুলোর সলিউশন অবশ্যই স্কালোনি খুঁজছেন। এগুলো নিয়ে আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।